আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ লেকচার উপস্থাপন করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে এই লেকচারটি দেখবে ইনশাআল্লাহ। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস। আজ আমরা চতুর্থ লেকচার আলোচনা করব। অর্থায়নের উৎসের প্রথম লেকচারে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন প্রকার তহবিলের ধারণা। অর্থায়ন উৎস তহবিল দুই প্রকার, অভ্যন্তরীণ উৎস বা অভ্যন্তরীণ তহবিল, বহিস্থ উৎস বা বহিস্থ তহবিল। তারপর আলোচনা করেছি অভ্যন্তরীণ তহবিল মালিকানা ভিত্তিক, মুনাফা ভিত্তিক। মালিকানা ভিত্তিকের মধ্যে আছে মালিকের মূলধন, শেয়ার। মুনাফা ভিত্তিকের মধ্যে আছে অবন্টিত মুনাফা, সঞ্চিত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল ইত্যাদি। তারপর আমরা পরের লেকচারে আলোচনা করেছি বহিস্থ তহবিল। বহিস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে তিন প্রকার: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী উৎস দুই প্রকার, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিকগুলা দ্বিতীয় লেকচারে আলোচনা করেছি। তৃতীয় লেকচারে স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ আলোচনা করেছি। মধ্যমেয়াদী অর্থসংস্থানের চারটা উৎস আলোচনা করেছি। আজ আমরা দীর্ঘমেয়াদী তহবিল নিয়ে আলোচনা করব। প্রথমে আসি দীর্ঘমেয়াদী তহবিল। দীর্ঘমেয়াদী অর্থায়নের মেয়াদ হচ্ছে 5 বছরের ঊর্ধ্বে যে কোনো সময়কাল পর্যন্ত, অর্থাৎ 5 বছরের বেশি সময়ের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে টাকা সংগ্রহ করলে খরচ অপেক্ষাকৃত কম হয়। এক কথায় 5 বছরের বেশি সময়ের জন্য টাকা সংগ্রহ করলে সেটাই দীর্ঘমেয়াদী অর্থায়ন। এক মালিকানা ও অংশীদারি কারবারে মালিকের নিজস্ব মূলধন ও সাধারণত দীর্ঘমেয়াদী অনির্দিষ্ট সময়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে। দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে টাকা সংগ্রহ করলে একটু খরচটা কম হয়। তবে একটা বিষয় হচ্ছে, দীর্ঘমেয়াদী অর্থায়নের যে আয়কর সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে শেয়ারের লভ্যাংশ করযোগ্য আর ঋণপত্রের সুদ করযোগ্য নয়। এই কারণে বিষয়টা হচ্ছে যে শেয়ার বিক্রি করে দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ করলে যে খরচ হয়, দীর্ঘমেয়াদী ঋণ নিলে খরচ অপেক্ষাকৃত কম হয়। কারণ হচ্ছে ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করলে প্রতিষ্ঠানের যে মোট লাভ হয়, সেই মোট লাভ থেকে আগে সুদ বাদ দিতে হয়। সুদ বাদ দেওয়ার পর যে অবশিষ্ট মুনাফা থাকে তার উপর সরকারকে কর বা ট্যাক্স দিতে হয়। এই জন্য ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করলে খরচ অপেক্ষাকৃত কম হয়ে থাকে। এবার আসি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। দীর্ঘমেয়াদী অর্থায়নের 3টা উৎস রয়েছে: ঋণ, লোন, ঋণপত্র, ডিবেঞ্চার অ্যান্ড লিজিং। লিজিং ইংরেজি শব্দ। ঋণ, যে কোনো প্রতিষ্ঠান মূল্যবান যন্ত্রপাতি, মেশিনারিজ, দালান কোঠা নির্মাণ, জমি ক্রয় ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। এই বড় অর্থ দীর্ঘ সময়ের জন্য জামানতের বিপরীতে এই টাকাটা সংগ্রহ করে, সেটা হচ্ছে ঋণ। ঋণ সংগ্রহ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের আয়, সুনাম, স্থায়ী সম্পত্তির পরিমাণ ইত্যাদি বিচার বিশ্লেষণ করা হয়। আর মূলত দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া হয় যন্ত্রপাতি, কলকবজা, আসবাবপত্র ইত্যাদি ক্রয় করার জন্য। একটি প্রতিষ্ঠানের কারবারের পরিসর বৃদ্ধি করার জন্য, কারখানা নির্মাণ করার জন্য, বিল্ডিং নির্মাণ করার জন্য, বড় ধরনের যন্ত্রপাতি ক্রয় করার জন্য মূলত ঋণ সংগ্রহ করা হয়। একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং। এটাই ঋণের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে। তাহলে ঋণ হচ্ছে মূলত যন্ত্রপাতি, মেশিনারিজ, দালানকোঠা ইত্যাদি
বড় অঙ্কের অর্থ বড় সময় বা দীর্ঘ সময়ের জন্য সংগ্রহ করার জন্য মূলত ঋণ ব্যবহৃত হয়। এবার আসি ইংরেজি ডিবেঞ্চার বা ঋণপত্র। ডিবেঞ্চার বা ঋণপত্র দীর্ঘমেয়াদী অর্থায়ন উৎস, কিন্তু এক্ষেত্রে জামানত এর প্রয়োজন হয় না। বড় অঙ্কের ঋণ কেটে যখন ছোট ছোট খণ্ডে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয় সেটা হচ্ছে ঋণপত্র। ঋণপত্র মূলত শেয়ারের বিকল্প। আমি আবার বলছি, শেয়ারের বিকল্প কোনটি? শেয়ারের বিকল্প হচ্ছে ঋণপত্র। ঋণপত্র একটি সুদের হার উল্লেখ থাকে, যে সুদের হারে ঋণ গ্রহীতাকে সুদ প্রদান করতে হয়। তবে ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের একটা প্রধান সুবিধা রয়েছে। সেই সুবিধা হচ্ছে দীর্ঘমেয়াদে ঋণপত্রের মাধ্যমে অর্থ সংগ্রহ করলে এই সুদের হার স্থির থাকে এবং পূর্বে থেকে ফিক্সড বা নির্ধারিত থাকে। তখন আর্থিক ব্যবস্থাপকরা অত্যন্ত দক্ষতার সাথে তার আর্থিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা অর্থায়ন পরিকল্পনা করতে পারে। এবার আসি লিজিং। দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি অভিনব পদ্ধতি হচ্ছে লিজিং। লিজিং হচ্ছে ভাড়ার বিনিময়ে স্থায়ী সম্পত্তি ব্যবহারের জন্য একটি অনুমতি নেওয়া। লিজ নেওয়ার জন্য লিজিং কোম্পানিকে নির্দিষ্ট হারে ভাড়া, মানে সুদের মতো একটা সুদ যেরকম হয় এরকম একটা ভাড়া প্রদান করতে হয়, তার বিনিময়ে লিজকৃত সম্পত্তি ব্যবহার করে অধিকার অর্জন হয়ে থাকে। বাট লিজিং কোম্পানি লিজকৃত সম্পত্তির মেরামত রক্ষণাবেক্ষণ করে থাকে। তাহলে লিজিং হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পত্তি ভাড়ার বিনিময়ে ব্যবহারের জন্য একটা অনুমতি নেওয়া। আমাদের মেইন বই একটা উদাহরণ দেয়া আছে, সেটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা ফটোকপির মেশিন অনেক টাকা লাগে, সেটা কিনতে পারতেছে না। সেটা না কিনে সে 3 বছরের জন্য লিজ দিয়েছে, লিজিং কোম্পানি থেকে ভাড়ার বিনিময়ে লিজ দিয়েছে। মেয়াদান্তে বা মেয়াদ শেষে ফটোকপির মেশিনটি আবার লিজিং কোম্পানির কাছে ফেরত দেয়। অর্থাৎ লিজিংয়ের ফলে সম্পত্তির মালিকানা লিজিং কোম্পানির কাছেই থাকে, আর এতে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার প্রয়োজন হয় না বা সঞ্চিত তহবিলের প্রয়োজন হয় না। সুতরাং লিজিং হচ্ছে একটি দীর্ঘমেয়াদী অর্থায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি। এবার আসি আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় সময় এমসিকিউ আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল একটা আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। এটা যুক্তরাষ্ট্রের ব্যাটস উডস সম্মেলনে 1945 সালে এটা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা 189, তবে সর্বশেষ সদস্য হচ্ছে রিপাবলিক অফ নাউরু এবং এটার প্রধান কার্যালয় হচ্ছে ওয়াশিংটনে অবস্থিত। এবার আসি, প্রতিষ্ঠানগুলা অর্থের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে। এই উৎস নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হয়। প্রতিষ্ঠানগুলো যখন অর্থের প্রয়োজন হয়, এই অর্থের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে। এই বিভিন্ন উৎসের মধ্যে সুবিধা অসুবিধা, বিচার বিশ্লেষণ, তহবিল সংগ্রহের খরচ, প্রতিষ্ঠানের প্রকৃতি, প্রয়োজনের ধরন, উদ্দেশ্য ইত্যাদি বিষয় বিচার বিবেচনা করে। এখন যেসব বিষয়গুলো বিবেচনা করে উৎস নির্বাচনের ক্ষেত্রে সেই বিবেচ্য বিষয়গুলো আলোচনা করব। ব্যবসার ধরন। এক মালিকানা অংশীদারি কারবারের ক্ষেত্রে সাধারণত নিজস্ব সঞ্চয়, মুনাফা বা আত্মীয় স্বজন থেকে ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। বাট বড় আকারের ক্ষেত্রে লিজিং একটা গুরুত্বপূর্ণ অর্থায়নের উৎস। তাছাড়া বড় বড় কোম্পানি শেয়ার বিক্রি করার মাধ্যমে মূলত অর্থ সংগ্রহ করে থাকে। এটা হচ্ছে ব্যবসায়ের ধরন, যখন উৎস নির্বাচনের ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি। জামানত যোগ্য সম্পত্তির অপ্রতুলতা। ব্যবসা প্রতিষ্ঠান যখন ঋণ নিতে চায় তখন তাদের অবশ্যই জামানত যোগ্য সম্পদ আছে কিনা সেটা বিবেচনা করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণত নতুন প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্থায়ী সম্পদ জামানতের ভিত্তিতে ঋণ গ্রহণ করা মূলত সম্ভব হয় না, কারণ স্থায়ী সম্পদ কম আছে, কারণ তাদের প্রাথমিক অবস্থায় স্থায়ী সম্পদ থাকে না। তাই এদের মাধ্যমে বড় বড় তাছাড়া শেয়ার, ডিবেঞ্চার এগুলা বিক্রি করা অনিশ্চিত থাকে। সেই জন্য তারা মূলত এই জামানতযোগ্য সম্পৃক্ত অপ্রতুলতার কারণে তারাও লিজিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা তাদের জন্য যৌক্তিক বলে আমি মনে করি। অর্থায়নের প্রয়োজনের ধরন। মূলত একটা প্রতিষ্ঠানে যদি বড় বা স্থায়ী সম্পদের প্রয়োজন হয়, যন্ত্রপাতি,
জমি, মেশিনারিজ, দালান কোঠা, তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদী অর্থ থেকে সংগ্রহ করতে হবে। যেমন শেয়ার, ডিবেঞ্চার ইস্যু করে, লিজ, জামানতের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে। যদি আবার যেমন কাঁচামাল ক্রয়, মজুরি, বাড়ি ভাড়া ইত্যাদির প্রয়োজন হয়, তাহলে চলতি মূলধন থেকে বা স্বল্পমেয়াদী উৎস থেকে টাকা সংগ্রহ করা যায়। তহবিল উৎসের খরচ, মূলত কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করলে খরচ কম হবে সেটার মাধ্যমে অর্থ সংগ্রহ করতে হয়। বিভিন্ন উৎস থাকে তহবিলের সংগ্রহ করার জন্য। বিভিন্ন উৎসের মধ্যে যে উৎসের খরচ কম, মূলত প্রতিষ্ঠানটি সেই উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে। কারণ সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বিভিন্ন উৎসের মাধ্যমে অর্থ সংগ্রহ করা যায়। তবে যে উৎস থেকে খরচ কম সেই উৎস থেকে মূলত তারা অর্থ সংগ্রহ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা ফিনান্স ব্যাংকিং বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ লেকচার দেখেছো। এই লেকচার থেকে যদি তোমরা কোনো প্রশ্ন তোমার মনের মধ্যে উদয় হয়, অবশ্যই তোমার বিষয় শিক্ষক বা সাবজেক্ট টিচারকে জানাবে, উনি তোমার সমস্যা সমাধান করে দিবে ইনশাআল্লাহ।